একজন অর্থনারী, যাকে আমরা সহজ ভাষায় হিজড়া বলে চিনি। আমাদের সমাজে সে প্রতিনিয়ত আমাদের দ্বারা অবহেলিত, অত্যাচারিত হয়ে চলেছে। কিন্তু আমরা ভুলে যাই যে সেও মানুষ, তারও একটা মন আছে, সেও আর 10টা সাধারণ মানুষের মতোই বাঁচতে চায়। আজকের গল্পে আমরা এমনই একটা অর্ধনারীর ব্যাপারে জানব, ছোটবেলা থেকেই যার স্বপ্ন ছিল জীবনটাকে নিজের মতো সুন্দর করে সাজাবে, কিন্তু হঠাৎ করেই তার সেই স্বপ্নটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে। কিন্তু কেন? আজ আমি এক্সপ্লেন করব 2023 সালে রিলিজ হওয়া একটা অসাধারণ মুভি আনওমেনের গল্প। গল্পটা এতটা ইমোশনে ভরপুর যে এটা দেখার পর আপনি আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। গল্পটাতে সমাজের একটা বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে। তবে ভিডিও শুরু করার আগে বলে রাখি, বিনোদনের জন্য আমরা শুধু জনপ্রিয় কন্টেন্টগুলো এক্সপ্লেন করে থাকি। এটাও তেমনই একটা কন্টেন্ট। কোনো ট্রান্সজেন্ডারকে অপমান বা প্রমোট করা কখনোই আমাদের উদ্দেশ্য নয়। তো চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা সাওয়ারি নামের একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটাকে তার চাচা একটা ঘরের ভেতর আটকে রেখেছিল। কিছুক্ষণ পর লোকটা এসে তাকে একটা বিয়ের পোশাক ধরিয়ে দিয়ে বলে, এটা দ্রুত পরে নাও, আজকে তোমার বিয়ে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে ভীষণ ভয় পেয়ে আছে। সাওয়ারি যখন বিয়ে করতে রাজি হয় না, তখন তার চাচা তাকে হঠাৎই মারতে শুরু করে। সাওয়ারি তো তখন কাঁদতে শুরু করে দেয় আর তার চাচাকে অনুরোধ করে যে তুমি আমাকে দিয়ে যত কষ্টের কাজই করাও, আমি করতে রাজি আছি, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে বলো না, কারণ এটা আমি করতে পারবো না। তখনই তার চাচা তাকে ভয় দেখানোর জন্য হাওয়ায় গুলি ছোড়ে। সেটা দেখে সাওয়ারি ভীষণ ভয় পেয়ে যায়, তার মুখ থেকে আর একটা কথাও বেরোয় না। এরপর তার চাচা বলে, কোনো মতে একবার তোকে বিয়ে দিতে পারলেই হচ্ছে, এমনিতেও 2 দিন পর তোকে ওরা বের করেই দেবে। তখন সাওয়ারি বলে, যদি ওরা আমাকে দেখেই সত্যিটা বুঝে ফেলে? তখন তার চাচা রেগে গিয়ে বলে, যদি তুই এমন কিছু করিস যাতে ওরা দেখেই বুঝে যাবে, তাহলে তোকে আর তোর ভাইকে এখানে মেরে পুঁতে রাখবো। এই কথা শুনে সাওয়ারি আর কোনো কথা না বলে বিয়ের পোশাক পরে তৈরি হয়ে নেয়, আর তার চাচা সেখানে বসেই তাকে পোশাক বদলাতে দেখতে থাকে। এখানে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোনো চাচা কেন তার ভাতিজির সাথে এতটা বাজে আচরণ করবে, আর মেয়েটার বিয়ে নিয়ে এত সমস্যাই বা কিসের? আসলে সাওয়ারি কোনো মেয়ে নয়, সে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, সোজা কথায় বলতে গেলে হিজড়া। কিন্তু তার মাসুম চেহারাটা দেখে সেটা বোঝার কোনোই উপায় নেই। আর সে মানুষ হিসেবেও ভীষণ ভালো। বাবা মা মারা যাওয়ার পর সে আর তার ছোট ভাই তার চাচার অত্যাচার সহ্য করে যাচ্ছে, আর আজকে তো তার চাচা টাকার বিনিময়ে সাওয়ারিকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যাই হোক, সাওয়ারি রেডি হওয়ার পর তার চাচা বাইরে গিয়ে ছেলেপক্ষের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সাওয়ারি সেখানে গেলে তাকে দেখে ছেলেপক্ষের ভীষণ পছন্দ হয়। তারা তো বুঝতেই পারে না যে সাওয়ারি একজন হিজড়া, তাই তারা সাওয়ারির চাচাকে 50,000 টাকা দিয়ে সাওয়ারিকে কিনে নেয়। এরপর সেখানেই তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়। সাওয়ারির হাজবেন্ডের নাম ছিল ভাওয়ার। বিয়ের পর ভাওয়ার তার চাচা ভৈরব সাওয়ারিকে নিয়ে হাসি খুশি ভাবে তাদের গ্রামে ফিরে আসে। কিন্তু সাওয়ারির মুখে কোনো হাসি দেখা যায় না, কারণ তার মাথায় শুধু একটাই দুশ্চিন্তা কাজ করছিল যে যখন তার স্বামী সত্যিটা জানতে পারবে তখন কি হবে। ভাওয়ারের বিয়ের খুশিতে সেদিন গ্রামের সব ছেলেরা তাদের বাড়িতে গিয়ে মদ খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল, আর মেয়েরা সাওয়ারির রুমে বসে তার সাথে গল্প করছিল। তখন ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, আমরা আমাদের মান রাখতে পেরেছি, আমাদের এই গ্রাম থেকে কখনো কোনো বিয়ের পালকি বেরোবে না, বরং আসবে। মূলত ওই গ্রামের প্রথা ছিল যে সেখানে কোনো মেয়ে জন্ম নিতে পারবে না। যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হতো। তারা মেয়েকে অশুভ বলে মনে করত, তাই তাদের গ্রামে কোনো মেয়ে না থাকার কারণে সেখানকার ছেলেদের বিয়ে করতেও অনেক ঝামেলা পোহাতে হতো। তারা অন্য গ্রাম বা অন্য শহর থেকে চড়া দামে বউ কিনে আনত। ভাওয়ারের ক্ষেত্রেও বিষয়টা তেমনই। 30 বছর পার হয়ে যাওয়ার পরেও যখন তার বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছিল না, তখন তাকে বাধ্য হয়েই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিটুকু বিক্রি করে সাওয়ারিকে কিনে আনতে হয়েছে। এদিকে গ্রামের মহিলারা সাওয়ারিকে বোঝাতে থাকে যে বিয়ের পরপরই যে মেয়েরা সন্তান সম্ভবা হয় তাদের সংসারে সুখ থাকে বেশি। সেটা শুনে সাওয়ারি ভীষণ অপ্রস্তুত হয়ে যায়, কারণ তার তো মা হওয়ার ক্ষমতাই নেই। তবে সে গ্রামের মহিলাগুলোকে কিছুই বুঝতে দেয় না। এরপর তারা সেখান থেকে চলে গেলে ভাওয়ার তার রুমে ঢোকে। বিয়ের প্রথম রাত, তাই সে কথা না বাড়িয়েই সাওয়ারির সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। সাওয়ারি তাকে বোঝানোর আর দূরে সরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। একটা পর্যায়ে ভাওয়ার সাওয়ারির সত্যিটা জেনে যায়। তখন সে চিৎকার করে তার চাচাকে ডাকতে থাকে আর বলতে থাকে, আরে ও তো মেয়ে না। এই কথা শুনে তার চাচার মাথায় আকাশ ভেঙে পড়ে, সেই সাথে ভাওয়ারেরও, কারণ 1-2 হাজার টাকা নয়, পুরো 50,000 টাকা দিয়ে তারা সাওয়ারিকে কিনে এনেছিল। ভৈরব তখন রাগের মাথায় সাওয়ারিকে উত্তম মধ্যম পেটাতে শুরু করে আর বলতে থাকে, এই আমাদের ধোঁকা কেন দিলে?
চাচার এমন অবস্থা দেখে ভাওয়ার দৌড়ে গিয়ে তাকে আটকায়, না হলে হয়তো সে সাওয়ারিকে মেরেই ফেলতো। সাওয়ারি তখন বলতে থাকে, আমি আপনাদের কোনো ধোঁকা দেইনি, আমাকে জোর করে ধরে বিয়ে দেওয়া হয়েছে, আর আমি যদি ওই সময় আপনাদেরকে সবকিছু বলে দিতাম তাহলে ওই লোকটা আমাকে মেরে ফেলতো। তখন ভাওয়ার আর তার চাচা সিদ্ধান্ত নেয় যে তারা যেভাবেই হোক সাওয়ারির চাচার কাছ থেকে তাদের টাকাগুলো উসুল করেই ছাড়বে। তাই তারা সেই রাতেই সাওয়ারির চাচাকে খোঁজার জন্য বেরোতে যাচ্ছিল। তখনই সাওয়ারি তাদেরকে বাধা দিয়ে বলে, ওই লোকটার কাছে গিয়ে কোনো লাভ নেই, সে অনেক ভয়ঙ্কর, মানুষ খুন করা তার কাছে একটা বাম হাতের খেল, যদি যেতেই হয় তাহলে পুলিশের কাছে যান, তারাই হয়তো আপনাদের সাহায্য করতে পারবে। এই কথা শুনে তারা চাচা ভাতিজা থানার উদ্দেশ্যে রওনা হয়, আর সাওয়ারি বাড়িতে বসেই কাঁদতে থাকে। থানায় যাওয়ার পথে গ্রামের একটা ছেলের সাথে তাদের দেখা হয়। ছেলেটা ভাওয়ারকে জিজ্ঞেস করে, নতুন বউ ঘরে রেখে সকাল সকাল তোমরা কোথায় যাচ্ছ? তখন ভাওয়ার ঠিকঠাক মতো কিছু বলার আগেই ভৈরব ছেলেটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা থানার দিকে যেতে শুরু করে। এরই মাঝে ভৈরব হঠাৎ করে বলে ওঠে, আমাদের এই কাজটা করা ঠিক হবে না, আমরা যদি পুলিশের কাছে যাই তাহলে ইনভেস্টিগেশনের সময় সাওয়ারির প্রতিটা সত্য সবার সামনে চলে আসবে, তখন গ্রামের সবাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা করবে। সেটা শুনে ভাওয়ার বলে, সব থেকে বেশি তো আমাকে নিয়ে ঠাট্টা করবে। তখন ভৈরব তাকে বলে, তুমি কি সাওয়ারির হাত পা বেঁধে রেখে এসেছিলে? ভাওয়ার বলে, না তো। তখন ভৈরব মনে করে যে এতক্ষণে হয়তো সাওয়ারির সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে গেছে, তাই সে ভাওয়ারকে বলে, তুমি চিন্তা করো না, তোমার বউ হয়তো এতক্ষণে পালিয়ে গেছে, এখন আর কেউ তোমাকে দোষও দিতে পারবে না, সবাই তোমার উপর সিম্প্যাথি দেখাবে। চাচার কথা শুনে ভাওয়ার বাড়ি ফিরতে রাজি হয়ে যায়। এরপর তারা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু বাড়ি ফিরে দেখে সাওয়ারি তো পালায়নি, বরং সে তো রান্না করছে। এটা দেখে তারা দুজনেই ভীষণ অবাক হয়। এরপর সাওয়ারি যখন তাদেরকে খাবার এনে দেয় তখন ভৈরব চুপচাপ খেতে বসে যায়, আর ভাওয়ারকেও খেতে বসিয়ে দেয়। সাওয়ারি সেখান থেকে চলে গেলে ভৈরব বলে, শোনো, সাওয়ারি তোমাকে শারীরিক সুখ না দিতে পারলেও সংসারে কাজকর্ম তো সামলাতে পারবে, এতে অন্তত আমাদের অর্ধেক টাকা উসুল হবে, তাই ওকে রেখে দাও। ভাওয়ার কখনোই তার চাচার কথার অবাধ্য হতো না, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু তার টেনশন হচ্ছিল যে গ্রামের মানুষ যদি জেনে যায় তাহলে কি হবে। তখন ভৈরব বলে, বিয়ের আগে তো আমরাও বুঝতে পারিনি, তাহলে গ্রামের মানুষ কিভাবে বুঝবে বলো তো? তাই ভাওয়ার আর কথা বাড়ায় না। গত রাতের মারধরের কারণে সাওয়ারির ঠোঁটটা কেটে গিয়েছিল, তাই ভাওয়ার গিয়ে তাকে এক টুকরো গুড় দিয়ে বলে, এটা খেলে তোমার ঠোঁটের ব্যথা অনেকটাই কমে যাবে। ব্যাপারটা সাওয়ারির কাছে ভীষণ ভালো লাগে। এরপর ভাওয়ার বলে, আমি তো ভেবেছিলাম তুমি হয়তো পালিয়ে গেছো। তখনই সাওয়ারি বলে, কোথায় আর পালাবো, বাড়ির চার দেওয়ালেই অভ্যস্ত আমি। সাওয়ারি তখন তাদের রুমের চৌকিটা ঠিক করছিল, সেটা দেখে ভাওয়ার জিজ্ঞেস করে, তুমি কি বাড়ির সব কাজই পারো? সাওয়ারি উত্তর দেয়, বাড়ির কাজগুলোই শুধু পারি, আমার মা কখনোই আমাকে বাড়ি থেকে বের হতে দেয়নি। সেদিন থেকে ভাওয়ারের মনে সাওয়ারির প্রতি একটা মায়া তৈরি হয়, আর এভাবেই দিন পার হতে থাকে। কিন্তু সাওয়ারি কখনোই গ্রামের অন্য মহিলাদের সাথে খুব একটা কথাবার্তা বলতো না, কারণ তার মনে সবসময় ভয় কাজ করত যে তারা যদি কোনোভাবে সত্যিটা জেনে যায় তাহলে তো তাকে ঘৃণা করতে শুরু করবে। ঘরের কাজ থেকে শুরু করে ভৈরবের সেবার শুশ্রূষা পর্যন্ত সবকিছুই সাওয়ারি খুব সুন্দরভাবে সামলাচ্ছিল। একদিন সাওয়ারি সব কাজ সেরে রুমে আসার পর ভাওয়ার তাকে বলে, তুমি যেভাবে চাচার সেবা করো তার পা টিপে দাও, এটা দেখে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে সাওয়ারি বলে, তুমি যদি চাও তাহলে তোমার পাও টিপে দিচ্ছি। সেটা শুনে ভাওয়ার বলে, না, এখন টেপা লাগবে না, যখন আমিও চাচার মতো বুড়ো হয়ে যাব তখন টিপে দিও। সেটা শুনে সাওয়ারি হাসতে হাসতে বলে, বুড়ো বয়স পর্যন্ত আমাকে সাথে রাখবে তুমি? তার কথাটা শুনেই ভাওয়ারের মন খারাপ হয়ে যায়। তারপর সে সাওয়ারিকে বলে, আচ্ছা, পা টিপে দেওয়া লাগবে না, তুমি আমার হাত টিপে দাও। তার মুখে এমন কথা শুনে সাওয়ারি বেশ খুশি হয়। সে বলে, আমি তো ভেবেছিলাম আমার স্পর্শ আপনার পছন্দ না। সেটা শুনে ভাওয়ার বলে, মাসের পর মাস তোমার হাতের রান্না খেতে পারছি, তোমার স্পর্শ পছন্দ হবে না কেন? এরপর কথায় কথায় ভাওয়ার সাওয়ারির কাছে তার ছোটবেলার কথা জিজ্ঞেস করে। তখন সাওয়ারি বলে, ছোটবেলা থেকেই আমাকে বাড়ি থেকে বের হতে দিত না, আর বাইরে গেলেও গ্রামের সব মেয়েরা আমার থেকে দূরে দূরে থাকতো, যেন আমার কোনো ছোঁয়াচে রোগ আছে। একমাত্র মাই আমাকে ভালোবাসতো, আমার বাবাও আমাকে পছন্দ করতো না, আর বাবা মা মারা যাওয়ার পর থেকে তো চাচা আমাকে বেঁচেই দিল, আর আমিও চলে আসলাম, অন্তত আমার ভাইটা সেখানে ভালো থাকুক। এই কথাগুলো বলতে বলতেই সাওয়ারি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। আসলে ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল তার একটা সুন্দর সংসার হবে, ভালোবাসার মতো একজন স্বামী পাবে সে। কিন্তু তার এই কথাগুলো শুনে গ্রামের সবাই হাসাহাসি করত, আর বলতো, তোমাদের মতো লোকেরা শুধু অন্যের বিয়েতে নাচতেই পারে, তাদের কখনো বিয়ে হয় না। তবে বিয়ের পর ভাওয়ারের গ্রামে এসে সে তো ভালোই আছে, গ্রামের কেউ কিছু জানেও না, তাই কেউ তার থেকে দূরেও সরে না, উল্টো তার সাথে কথা বলতে আসে। কিন্তু সাওয়ারি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব কথা শুনতে শুনতে ভাওয়ার হঠাৎই বলে ওঠে, কালকে আমার সাথে মেলায় যাবে? এই কথা শুনে সাওয়ারি চমকে ওঠে,
কারণ ভাওয়ারের চাচার বিশেষ প্রয়োজন ছাড়া কখনোই সাওয়ারিকে বাড়ি থেকে বের হতে দিত না। তাই সে ভাওয়ারকে বলে, তোমার চাচা কি আমাকে নিয়ে যেতে দেবে? তখন ভাওয়ার তাকে আশ্বস্ত করে বলে, সেটা আমি সামলে নেব। কথা শুনে সাওয়ারি ভীষণ খুশি হয়। পরদিন সকালে মেলায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ভাওয়ার পড়ে গিয়ে ব্যথা পাওয়ার নাটক করে, যাতে তার চাচা সাওয়ারিকে তার সাথে যেতে দেয়। ভাওয়ারকে পড়ে যেতে দেখে তার চাচা গিয়ে তাকে সেদিন বাজারে যেতে মানা করে দেয়। তখন ভাওয়ার তাকে বোঝায় যে সাধারণ বাজারের তুলনায় মেলায় গিয়ে যদি সে ওই জিনিসগুলো বিক্রি করে তাহলে অনেক বেশি টাকা লাভ করতে পারবে, কারণ ওই মেলায় দেশ বিদেশ থেকে লোকজন আসে। সেটা শুনে ভৈরব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এই বয়সে তার পক্ষে তো এত ভারী বোঝা টেনে নিয়ে যাওয়া সম্ভব না। তাই এই সুযোগে ভাওয়ার তাকে বলে, আমি না হয় সাওয়ারিকে সাথে করে নিয়ে যাই, অন্তত বোঝাগুলো তো বয়ে দিতে পারবে। ভৈরব তখন তার কথায় রাজি হয়ে যায়, আর তারা দুজন মেলার উদ্দেশ্যে রওনা হয়। মূলত ভাওয়ার নিজ হাতে নানা ধরনের সুন্দর সুন্দর ম্যাট তৈরি করত, আর সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা আসতো সেটা সে তার চাচার হাতে তুলে দিত। কারণ নিজের জমি বিক্রি করার পর তাকে এখন চাচার বাড়িতেই থাকতে হয়, আর সেখানেই খেতে হয়। তো সেদিন মেলায় গিয়ে সাওয়ারি খুব সুন্দর করে তাদের দোকানটা সাজায়, আর তার স্মার্টনেসের কারণে সেদিন তারা খুব কম সময়ের মধ্যে সবগুলো ম্যাট বিক্রি করে ফেলে। সেটা দেখে ভাওয়ার তো ভীষণ খুশি হয়। সেদিন তারা মেলায় অনেক মজা করে। সাওয়ারির কাছে তো সেটা তার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। বাড়ি ফেরার পথে তারা রাজস্থানের মরুভূমির মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, আর অনেক খুনসুটিও করে। সাওয়ারির কাছে সবকিছু যেন কেমন স্বপ্নের মতো মনে হচ্ছিল। এদিকে ভাওয়ারও তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল। সেদিন বাড়ি ফিরতে ফিরতে তাদের দুজনের একটু দেরি হয়ে যায়, তাই ভৈরব একটু রেগে যায়। তখন ভাওয়ার এটা বলে বিষয়টা সামলে নেয় যে সবগুলো ম্যাট বিক্রি করতে গিয়ে তাদের দেরি হয়ে গেছে। সবগুলো ম্যাট বিক্রি হয়েছে শুনে ভৈরব তো ভীষণ অবাক হয়ে যায়। এরপর যখন ভাওয়ার তার হাতে টাকাগুলো তুলে দেয় তখন সে খুবই খুশি হয়। রাতে সব কাজ সেরে রুমে যাওয়ার পর সাওয়ারি ঘুমাতে গিয়ে দেখে ভাওয়ার তার বানানো একটা নতুন ম্যাট সাওয়ারির জন্য রেখে দিয়েছে, কারণ সাওয়ারি যে ম্যাটের উপর ঘুমাতো সেটা অনেক পুরনো হয়ে গিয়েছিল। এটা দেখে তো সাওয়ারি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, কারণ আজ পর্যন্ত কেউ তার এতটা কেয়ার করেনি। এরপর ভাওয়ার তাকে একটা ঝুমকা উপহার দেয়, যেটা সে মেলা থেকে সাওয়ারির জন্য কিনে এনেছিল, কিন্তু সাওয়ারি সেটা জানতোই না। ঝুমকাটা দেখে সাওয়ারি আরও খুশি হয়, আর ভাওয়ারকে নিজ হাতে সেটা পরিয়ে দিতে বলে। ভাওয়ার যখন সাওয়ারির কানে ঝুমকাটা পরাচ্ছিল তখন সে সাওয়ারির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। সাওয়ারির সত্যিটা জানা সত্ত্বেও ভাওয়ার তার সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। পরদিন সকালে সাওয়ারি নিজ হাতে সবার জন্য লাচ্ছি বানায়। ভৈরবকে সেটা খেতে দিলে ভৈরব সেটা খেয়ে অনেক প্রশংসা করে, আর বাকিটা ভাওয়ারের জন্য উঠিয়ে রাখতে বলে, কারণ ভাওয়ার তখন খেতে কাজ করতে গিয়েছিল। তাই সাওয়ারি বলে সে তো সে বিকেলে ফিরবে, ততক্ষণে তো লাচ্ছি নষ্ট হয়ে যাবে। তাই ভৈরব তাকে লাচ্ছিটা খেতে গিয়ে ভাওয়ারকে দিয়ে আসতে বলে। সাওয়ারিও তখন খুশি মনে খেতে চলে যায়। আসলে সেও মনে মনে এটাই যাচ্ছিল। সেখানে গিয়ে সে ভাওয়ারের সাথে দুষ্টুমি করে, লুকোচুরি খেলতে শুরু করে। সেই সময় গ্রামের অন্য একটা ছেলে তাদেরকে দেখে ফেলে, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না, কারণ স্বামী স্ত্রীর ভালোবাসার মধ্যে সে আর পড়তে চাচ্ছিল না। এরপর একদিন গ্রামের এক লোকের বউ হঠাৎই পালিয়ে যায়। সেটা নিয়ে গ্রামের ভেতর কানাঘুষা আর হাসি তামাশা শুরু হয়। সেখানে কথায় কথায় ভাওয়ারের বউ অর্থাৎ সাওয়ারির কথা উঠে। সাওয়ারি শান্ত স্বভাবের হওয়াতে সবাই তার অনেক প্রশংসা করতে থাকে। ভৈরবও নিজের ইমেজ বজায় রাখতে তাদের সামনে সাওয়ারির অনেক প্রশংসা করে, আর বলে এত টাকা দিয়ে কিনে এনেছি, একটু দেখে শুনে তো আনতে হবে নাকি, ভালো চোখ থাকলেই সোনার পরখ করা যায়। এরই মাঝে গ্রামের লোকদের মধ্যে একজন ভৈরবকে প্রশ্ন করে যে ভাওয়ার বাবা হবে কবে, কারণ বিয়ের তো বেশ কয়েক মাস পার হয়ে গেছে। এই কথা শুনে ভৈরব বেশ চিন্তায় পড়ে যায়, তবে সে তৎক্ষণাৎ হাসি ঠাট্টা করে বিষয়টাকে এড়িয়ে যায়। পরদিন ভাওয়ার আর ভৈরব যখন বসে নাস্তা করছিল তখনই ভৈরব সুযোগ পেয়ে তাকে বিষয়টা জানায়, আর বলে এখন মানুষের মুখে বাচ্চার কথা উঠে আসছে, কিছুক্ষণ পর তো এটা নিয়ে কথা বলা বলে শুরু হবে। তাই তুমি একটা কাজ করো, তুমি গিয়ে আমাদের গ্রামের ডাক্তারের কাছ থেকে বন্ধ্যাত্ব দূর করার ওষুধ নিয়ে আসো। তার কথা শুনে ভাওয়ার ভীষণ অবাক হয়। তখন ভৈরব তাকে বোঝায়, দেখো ডাক্তারের কাছে ওষুধ আনতে গেলে অন্তত সে এটা বুঝবে যে তোমার বউ বন্ধ্যা, সেটা নিয়ে অবশ্য কথা উঠবে, কিন্তু তোমার বউ যে মেয়ে নয় সেটা তো মানুষ আর জানতে পারবে না। ভাওয়ার তার কথায় রাজি হতে চায় না, কারণ শুরু থেকেই তার চাচা একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে, আর সেগুলোকে ঢাকার জন্য সে আবার নতুন মিথ্যেও তৈরি করছে। তাই ভাওয়ার তার চাচাকে সাফ সাফ জানিয়ে দেয় সে যেন ভাওয়ারকে আর এসবের মধ্যে না টানে। সেটা শুনে ভৈরব রেগে গিয়ে বলে উঠে, তুমি এসবের মধ্যে পড়বে না তো কে পড়বে? জমি জাতি বেচে তোমাকে বিয়ে দিয়ে নিয়ে এসেছি, এখন তোমাকেই সব সামলাতে হবে। সেটা শুনে ভাওয়ার বলে, কার জমি জাতি বিক্রি করেছো, তোমার নাকি আমার? তারপরও একটা পরিপূর্ণ মেয়ের সাথে বিয়ে দিতে পারোনি, এখানে কি আমার দোষ? তুমি তো জোর করে আমাকে বিয়ে করাতে নিয়ে গিয়েছিলে।
এসব কথা নিয়ে দুই চাচা ভাতিজার মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, আর একটা পর্যায়ে ভাওয়ার রাগ করে বাড়ি থেকেই বেরিয়ে যায়। তখন ভৈরব বলতে থাকে, আমার বাড়িতে যখন থাকছো আর খাচ্ছ তখন আমার কথা মতোই চলতে হবে, আর আমার কথার বাইরে কিছুই করা যাবে না। এদিকে এসব কাহিনী দেখে সাওয়ারির মনটা ভেঙে যায়, সে কাঁদতে শুরু করে। রাতে যখন ভাওয়ার বাড়ি ফিরে আসে তখনও সাওয়ারি ঘুমায়নি, সে তখনও ঘরের একটা কোনায় বসে কাঁদছিল। ভাওয়ারকে দেখে সে যখন উঠে আসতে চায় তখন ভাওয়ার তাকে ইশারা করে থামিয়ে দেয় আর নিজে গিয়ে চুপচাপ বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সাওয়ারি ঘুমায় না, সে সেখানে বসে কাঁদতেই থাকে। এখানে তারই বা কি দোষ, সে তো আর ইচ্ছে করে নিজের জন্য এমন একটা জীবন বেছে নেয়নি। যাই হোক, মাঝরাতে হঠাৎ ভাওয়ারের ঘুম ভেঙে যায়। তখন সে দেখে সাওয়ারি তখনও কেঁদেই যাচ্ছে। ভাওয়ার তখন উঠে সাওয়ারির কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এখনো ঘুমাওনি আর কাঁদছো কেন? তখন সাওয়ারি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিও, আমি কখনোই তোমাকে বাবা হওয়ার সুখ দিতে পারবো না। সেটা শুনে ভাওয়ার ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, ধুর পাগলি, এতে তোমার কি দোষ? আমি তো তোমাকে কোনো দোষারোপ করিনি, শুধু নিজের উপর রাগ হচ্ছিল যে আমাকে সবসময় চাচার অন্যায় আবদার, অন্যায় উপদেশগুলো মেনে নিতে হয়েছে। তখন সাওয়ারি বলে, আমি জানি তুমি আমাকে দোষ দাওনি, কিন্তু আমার নিজের উপরেই নিজের বিরক্ত লাগছে, ঘৃণা লাগছে, কেন সৃষ্টিকর্তা আমাকে এমন বানালো? তখন ভাওয়ার বলে, এসব নিয়ে ভেবো না তো, আমি বা কি করব বলো, আমারও তো হাত পা বাঁধা, যেটুকু জমি ছিল সেটা তো বিক্রি করে দিয়েছি, আর এখন চাচার বাড়িতে থাকতে হচ্ছে, খেতে হচ্ছে, তার মুখের উপর কথাই বা বলি কিভাবে? সাওয়ারি সেটা শুনে বলে, চলো আমরা এখান থেকে কোথাও দূরে পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, আমরা নতুন করেই সব শুরু করব। ভাওয়ার তখন বলে, আমারও তো অনেক ইচ্ছে করে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু পারি তো না, আমি তো আর তোমার মতো সাহসী নই। সেটা শুনে সাওয়ারি বলে, তুমি যেমন তেমনটাই ভালো, তোমার মনটা খুবই ভালো। সেটা শুনেই ভাওয়ার বলে, না না, আমি মোটেও ভালো মানুষ না, ভালো মানুষ হলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারতাম, আমার বোনটাকে বাঁচাতে পারতাম। তার কথা শুনে সাওয়ারি একটু অবাক হয়। তখন ভাওয়ার তার নিজের ছোটবেলার একটা গল্প শোনায়। আসলে তার জন্মের কয়েক বছর পর তার মা একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল। মেয়েটাকে দেখতে একদম তার মায়ের মতোই ছিল। ভাওয়ার তার বোনকে অনেক ভালোবাসতো, কিন্তু পরিবারের অন্যরা মেয়েটাকে ভালোবাসতে পারেনি। মেয়েটার জন্মের পর ভাওয়ারের মা চিৎকার করে সবার কাছে অনুরোধ করতে থাকে তাকে যেন তার বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে দেওয়া হয়, না হলে বাচ্চাটা মারা যাবে। কিন্তু কেউই তার কথার কোনো পাত্তা দেয়নি, বাচ্চাটাকে না খাইয়ে অনাদরে ফেলে রেখেছিল। 2 দিন পর বাচ্চাটা খাবারের জন্য কান্নাকাটি করতে থাকে। এরপর আরও 2 দিন পর বাচ্চাটা মারা যায়। সেদিনও ভাবার কিছুই করতে পারেনি, প্রতিবাদ করার মতো সাহস বা বয়স কোনোটাই ছিল না তার। এসব কথা বলতে বলতেই সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন সাওয়ারি তার কাছে এসে তার বাবার ব্যাপারে জানতে চায়। ভাওয়ার বলে, বাবা অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিল, বিছানা থেকে উঠতে পারতো না, আর উঠলেও সমাজের সাথে লড়াই করার শক্তি তার ছিল না। তার চিকিৎসা করাতে গিয়েই আমাদের বাড়ি ঘর জমি জাতি সব বিক্রি করে দিতে হয়েছিল, আর বাকি যে জমিটুকু আমার জন্য রাখা হয়েছিল সেটা তোমাকে বিয়ে করতে গিয়ে বিক্রি করে দিয়েছি, আর বাকিটা তো সব জানোই। ভাওয়ারের মন খারাপ দেখে সাওয়ারি তাকে অন্যমনস্ক করার জন্য তার সাথে দুষ্টুমি করতে শুরু করে। দুষ্টুমি করতে করতেই একটা পর্যায়ে তারা আবারও ঘনিষ্ঠ হতে শুরু করে। এদিকে মাঝরাতে হঠাৎই ভৈরবের ঘুম ভেঙে যায়। তখন সে পানি খেতে গিয়ে দেখে সাওয়ারি কলসিতে পানি রাখতে ভুলে গেছে। তাই সে রাগে গজগজ করতে করতে সাওয়ারিদের রুমের বারান্দায় যায় পানি নেওয়ার জন্য। এমন সময় ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসে তার কানে। তখন সে কৌতূহলবশত ভাওয়ারদের জানালা দিয়ে ভেতরে উকি দেয়। তখনই দেখতে পায় ভাওয়ার সাওয়ারির সাথে সময় কাটাচ্ছে, আর এটা দেখে তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো যে ভাওয়ারের সাথে সাওয়ারির এমন কোনো সম্পর্কই নেই। সাওয়ারি তো শুধুমাত্র বাড়ির কাজকর্মই করে। তখন থেকেই তার মাথায় একটা কুবুদ্ধি ঘুরতে শুরু করে। পরদিন ভাওয়ার খেতে যাওয়ার আগে যখন সাওয়ারি তাকে সবকিছু গুছিয়ে দিচ্ছিল, তখনই তাদের দুজনকে একসাথে দেখে ভৈরব বলে ওঠে, বাহ, সাওয়ারি তো দেখছি তোমার অনেক সেবা করে। এখন গ্রামবাসীদের মতো আমারও মনে হতে শুরু করেছে সাওয়ারি তোমার সত্যিকারের বউ। তা শুধু তোমার সেবা করলেই হবে, মাঝে মধ্যে তো একটু আমার সেবা করলেও পারে। ভাওয়ার তার কথার মানে বুঝে উঠতে পারে না, তাই সে হেসে বলে, আমার থেকে তো তোমারই বেশি সেবা করে, আমি তো সারাদিন বাইরেই থাকি, তোমার খাওয়া দাওয়া কখন কি লাগবে সেটার খেয়াল তো সাওয়ারিই রাখে। সেটা শুনে ভৈরব বলে, শুধু দুবেলা দুটো খেতে দিলে কি হয়ে যায়? ভৈরব যে আসলে কি বোঝাতে চেয়েছিল সেটা ভাওয়ার অথবা সাওয়ারি কেউই বুঝতে পারে না। তাই ভাওয়ার হেসে তার কথাটা উড়িয়ে দিয়ে খেতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, আর সাওয়ারি গিয়ে তার কাজে মন দেয়। এরপর ভৈরব সাওয়ারিকে তার পা দুটো টিপে দিতে বলে। সাওয়ারি তখন স্বাভাবিকভাবেই এসে তার পা টিপতে শুরু করে। তখন ভৈরব বলে, এবার একটু আমার ঘাড়টাও টিপে দাও। তার কথাটা শুনে সাওয়ারির একটু আজব লাগে, কারণ এর আগে কখনো ভৈরব তার কাছে এমন আবদার করেনি।
যাই হোক, গুরুজন যেহেতু বলেছে তাই সাওয়ারি গিয়ে ধীরে ধীরে তার ঘাড় টিপতে শুরু করে, কিন্তু তার কাছে বিষয়টা মোটেও ভালো লাগছিল না। ঠিক তখনই ভৈরব বলে, এত লজ্জা পাচ্ছ কেন? এমন ভাব দেখাচ্ছ যেন সত্যিই তুমি আমাদের বাড়ির বউ। নিজের সত্যিটা ভুলে যাওনি তো? তার কথাগুলো শুনে সাওয়ারির মনে কিছুটা সন্দেহ তৈরি হয়। সে ভাওয়ারের আশার বাহানা বানিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। এমন সময় ভৈরব অদ্ভুতভাবে সাওয়ারির হাতটা চেপে ধরে। সাওয়ারি হাতটা ছাড়িয়ে বলে, ভাওয়ারের আসার সময় হয়ে গেছে, আমি রুমে যাই। ভৈরব তখন বুঝতে পারে যে আসলেই ভাওয়ারের ফেরার সময় হয়ে গেছে, তাই সে সাওয়ারিকে রুমে পাঠিয়ে দেয়। সাওয়ারি রুমে যাওয়ার কিছুক্ষণ পর ভৈরব হঠাৎ করেই তার রুমে ঢুকে দরজা আটকে দেয়। সেটা দেখে সাওয়ারি ভীষণ ঘাবড়ে যায় আর জিজ্ঞেস করে, চাচা আপনার কিছু লাগবে? আমাকে ডাক দিলেই তো আমি দিয়ে আসতাম। ভৈরব তার কথার কোনো উত্তর না দিয়ে সোজা গিয়ে তাকে জাপটে ধরে আর বলে, আমি গতকাল দেখেছি তুমি কিভাবে ভাওয়ারকে খুশি রাখো, আমাকেও তো মাঝে মধ্যে একটু খুশি রাখতে পারো নাকি? আমার সাথেও তো তোমার কিছু একটা সম্পর্ক আছে। তার কথাগুলো শুনে সাওয়ারি ভীষণ ভয় পেয়ে যায়। সে ভৈরবের কাছে অনুরোধ করতে থাকে যেন ভৈরব তাকে ছেড়ে দেয়, কিন্তু ভৈরব তার কোনো কথারই পাত্তা দেয় না। সে বলতে থাকে, আমার বাড়িতে থেকে আমার টাকায় খেয়ে আমার কথা না শুনলে তার পরিণাম কিন্তু খুবই খারাপ হবে। সাওয়ারি তখন তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু ভৈরবের মনে এতটুকুও মায়া হয় না। সে সাওয়ারির চুলের গোছা ধরে তার মাথা নিয়ে ফ্লোরে আঘাত করতে থাকে। একটা সময় সাওয়ারি অজ্ঞান হয়ে যায়। তখন ভৈরব তাকে জঘন্যভাবে রেপ করে। এসব করতে গিয়ে ভৈরবের মাথার পাগড়িটা খুলে সেখানেই পড়ে যায়। তার কাজ সারা হয়ে গেলে সে তার পাগড়িটা ভুলবশত সেখানেই ফেলে রেখে বেরিয়ে যায়। ভাওয়ার তখনও বাড়ি ফেরেনি। কিছুক্ষণ পর সাওয়ারির জ্ঞান ফিরে এলে সে অসহায়ের মতো রুমের একটা কোনায় বসে থাকে। সে মানতে পারছিল না যে তার সাথে এমন ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে গেছে। কান্না করার কোনো শক্তিও যেন ছিল না তার। সেদিন ভাওয়ারের বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যায়। বাড়ি ফিরে সে দেখে তার রুমটা অন্ধকার হয়ে আছে। সেটা দেখে তার একটু আজব লাগে, কারণ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সাওয়ারি তার রুমে আলো জ্বালিয়ে দিত। সে অন্ধকারের ভেতরেই সাওয়ারির সাথে কথা বলতে বলতে ঘরে রাখা মোমবাতিটা জ্বালায়। এরপর যখন সে সাওয়ারির দিকে তাকায় তখন তার আত্মা কেঁপে ওঠে। সাওয়ারি বিধ্বস্ত অবস্থায় একটা কোণের ভেতর পড়েছিল। সেখানে তার চাচা ভৈরবের পাগড়িটা পরে থাকতে দেখে ভাওয়ার আরও বেশি অবাক হয়। তারপর ভাওয়ার গিয়ে যখন সাওয়ারিকে ধাক্কা দেয় তখন তার হুঁশ ফেরে। সে ভাওয়ারকে দেখা মাত্রই হাউমাউ করে কাঁদতে শুরু করে আর বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম বাধা দেওয়ার জন্য, কিন্তু পারিনি, আমার একটা কথাও শোনেনি। এই কথা শুনে ভাওয়ার বলে, কে করেছে এই কাজ, বলো আমাকে। সাওয়ারি কাঁদতে কাঁদতে বলে, চাচা। এই কথা শুনেই ভাওয়ারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতেও সে তার চাচাকে পছন্দ করতো না, তার উপর আবার এই কথা শোনার পর সে আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। ভৈরব তখন উঠোনে রাখা চৌকিতে শুয়ে আরাম করছিল। ভাওয়ার দৌড়ে গিয়ে তাকে উত্তম মধ্যম মারতে শুরু করে আর বলতে থাকে, আমার সবকিছু তো নিয়েই নিয়েছিস, আমার জীবনটা শেষ করে দিয়েছিস, এখন কি ওই মেয়েটাকেও বাঁচতে দিবি না? এই কথা শুনে ভৈরব বলে ওঠে, এই ও আবার মেয়ে কবে হলো, ও তো হিজড়া। সেটা শুনেই ভাওয়ারের রাগ আরো কয়েক গুণ বেড়ে যায়। সে পাগলের মতো তার চাচাকে মারতে থাকে। এই হুলস্থুল দেখে গ্রামের লোকেরা দৌড়ে আসে ভাওয়ারের বাড়িতে। তারা ভৈরব আর ভাওয়ারকে আলাদা করে। গ্রামের লোকেরা তো কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে ভাওয়ারের মতো এত শান্তশিষ্ট একটা ছেলে কেন হঠাৎ এত ক্ষেপে গেল, আর তার চাচাকে মারছেই বা কেন। আর যখন এ বিষয়ে ভাওয়ারের কাছে জানতে চায় তখন ভাওয়ার বলে, আমাকে না জিজ্ঞেস করে এই শয়তান লোকটাকে জিজ্ঞেস করো, সে কি করেছে আমার বউয়ের সাথে। এদিকে গ্রামের মানুষ চলে আসাতে ভৈরবেরও কনফিডেন্স বেড়ে যায়। সে গ্রামবাসীর সামনে বলে ওঠে, একটা হিজড়ার জন্য চাচার গায়ে হাত উঠাচ্ছ? এই কথা শুনে ভাওয়ার রেগে গিয়ে বলে, হিজড়া বলবি না ওকে। তাদের দুজনের কথা শুনে গ্রামের লোকেরা তো ভীষণ অবাক হয়। আর ভৈরব মনে মনে এই সুযোগটাকে কাজে লাগানোর প্ল্যান বানায়। সে সবার সামনে বলে দেয় যে ভাওয়ার যাকে বিয়ে করে এনেছে সে একটা হিজড়া। ভৈরবও সেই ব্যাপারে জানতো না। এই কথা শুনে গ্রামের লোকেরা যেন আকাশ থেকে পড়ে। তারা ভাওয়ারের কাছে জিজ্ঞেস করে, তোমার চাচা যা বলছে সেটা কি ঠিক? সাওয়ারি কি সত্যিই হিজড়া? ভাওয়ারের মুখ থেকে তখন একটা কথাও বেরোয় না, কারণ সে তো এতদিন গ্রামের মানুষের কাছ থেকে সবকিছুই লুকিয়েছিল। এদিকে ভৈরব সেটা সুযোগ নিয়ে গ্রামের লোকদের উস্কাতে থাকে আর বলতে থাকে, ও কি বলবে, ওর কি বলার মতো মুখ আছে? ও তোমাদের পাশাপাশি আমাকেও ধোকা দিয়েছে। আমি এতদিন জানতে পারিনি যে ওর বউ হিজড়া। বিয়ের মতো পবিত্র সম্পর্কটাকে ওরা দুজন অপমান করেছে, আর আজকে যখন আমি সেটার প্রতিবাদ করতে গেছি তখনই সে আমাকে মারতে শুরু করেছে। একটা বারও এটা ভাবেনি যে আমি ওর বাবার মতো, ওর আপন চাচা। তার কথাগুলো শুনে বাবার হতবাক হয়ে যায়, কারণ সে তো খুব ভালোভাবেই জানতো তার চাচার আসল রূপটা কি, আর তার চাচাই এসবের পিছনে আছে। কিন্তু ভৈরব গ্রামের লোকজনের আড়ালে নিজের পাপটা লুকানোর চেষ্টা করছে, আর সে যেহেতু বয়স্ক একজন মানুষ তাই গ্রামের সবাই তার কথা বিশ্বাসও করে নেয়।
সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রামের পঞ্চায়েতকে বিষয়টা জানানো হবে, আর তারাই ঠিক করবে যে ভাওয়ার আর সাওয়ারিকে কি শাস্তি দেওয়া যায়। এসব শুনেই সাওয়ারি কান্নায় ভেঙে পড়ে। পরদিন সকালে ভাওয়ার আর সাওয়ারিকে পঞ্চায়েতের সামনে হাজির করা হয়। গ্রামের সবাইও সেখানে উপস্থিত ছিল। পঞ্চায়েতের সামনেই সবাই সাওয়ারিকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে, কিন্তু পঞ্চায়েত তাদের বাধাও দেয় না। তারা ভাওয়ারকে নিয়ে মজা করতেও বাকি রাখে না, নানা রকম আজে বাজে কথা শোনাতে থাকে। এদিকে ভৈরব পঞ্চায়েতের কাছে অনুরোধ করে বলে, আমার বংশের মান সম্মান ওই ছেলেটা ডুবিয়ে দিচ্ছে, আমি আর এসব মেনে নিতে পারছি না। এখন আপনারাই কিছু একটা ব্যবস্থা করুন, এদের গ্রাম থেকে বিদায় করুন। এসব শুনে পঞ্চায়েত ভাওয়ারকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তুমি যাকে বিয়ে করে এনেছো সে কি সত্যিই কিন্নর, আর সেটা তুমি সবার কাছ থেকে লুকিয়েছ? ভাওয়ার তাদের কথার কোনো উত্তর দেয় না। তখন পঞ্চায়েতের লোক বলে, দেখো, তুমি যদি নিজে থেকে সত্যিটা স্বীকার না করো, তাহলে গ্রামের মহিলারা এখানেই সবার সামনে তোমার বউকে চেক করবে। তুমি কি সেটা মেনে নিতে পারবে? ভাওয়ার তখনও কিছু বলে না। এরপর যখন পঞ্চায়েত গ্রামের মহিলাদের আদেশ দেয় সাওয়ারিকে চেক করার জন্য, তখন বাধ্য হয়েই ভাওয়ার মুখ খোলে আর বলে, হ্যাঁ, সে পুরোপুরি মেয়ে নয়, কিন্তু সবার সামনে তাকে চেক করার কোনো প্রয়োজন নেই। এই কথা শুনে ভৈরব বলে ওঠে, পুরোপুরি মেয়ে নয় বলতে কি বোঝাচ্ছ? সোজাসুজি বলো যে তুমি একটা হিজড়াকে বিয়ে করেছো। এই কথা শুনে ভাওয়ার রেগে গিয়ে বলে, আমি মানছি আমি একটা হিজড়াকে বিয়ে করেছি, আর গ্রামের সবার কাছ থেকে সেটা লুকিয়েছি, কিন্তু এই সব কিছু আমি করেছি আমার চাচা ভৈরবের নির্দেশে। সে আমাকে যেমনটা করতে বলেছে আমি তেমনটাই করেছি। তবে ভৈরব তৎক্ষণাৎ সবকিছু অস্বীকার করে। এরপর ভাওয়ার বলতে থাকে, বিয়ের দিন থেকেই আমার চাচা সবকিছু জানতো, কিন্তু তারপরেও সে আমার অবর্তমানে আমার বউকে বাজেভাবে স্পর্শ করেছে। এই কথা শোনার পর ভৈরব একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে আর বলে, কোনোদিনও না, ভাওয়ার মিথ্যে কথা বলছে, আমি তো কোনোদিন এসব জানতেই পারিনি, আর আমি তো সবসময় সাওয়ারিকে নিজের ছেলের বউ হিসেবেই মানতাম, তার দিকে আমি কেন বাজে নজর দিতে যাব? এই কথা শুনে পঞ্চায়েত গ্রামের সবার কাছে জানতে চায় যে কয় মাসের মধ্যে তারা কখনো ভৈরবকে সাওয়ারির প্রতি কোনো বাজে ইঙ্গিত করতে দেখেছে কিনা। তখন সবাই ভৈরবের পক্ষে ভোট দিয়ে বলে, না, সে কখনোই এমন কিছু করেনি, সে তো সবসময় সাওয়ারিকে নিজের ছেলের বউই মনে করত। কিন্তু ওই শয়তানটার যে মুখে এক আর মনে আরেক, সেটা তো তারা জানতো না। তাই ভৈরব সেই সুযোগে নিজেকে ভালো প্রমাণ করে সবার সিম্প্যাথি নিতে শুরু করে, আর ভাওয়ার এবং সাওয়ারিকে কালপ্রিট বানিয়ে দেয়। সে সবার সামনে সাওয়ারিকে গিয়ে মারতেও শুরু করে। এরপর তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আজ যদি মুখ বুঝে সবকিছু মেনে নিতে, তাহলে এসব সহ্য করতে হতো না। তার কথা শুনে সাওয়ারি আর নিজের কান্নাকে আটকে রাখতে পারে না। তারা দুজনেই বুঝতে পারছিল যে আসল দোষ কে করেছে, কিন্তু কারোই কিছু করার ছিল না। এমন সময় গ্রামের সেই ভালো লোকটা, যে কিনা আগেরবার ভাওয়ারকে সাপোর্ট করেছিল, সেই বলে ওঠে, দেখুন, মানুষ তো যে কাউকে ভালোবাসতে পারে, ভালোবাসা তো মানুষের চেহারা, গায়ের রং বা লিঙ্গ দেখে হয় না, তাহলে ভাওয়ার আর সাওয়ারির সম্পর্কটা নিয়ে এত কথা কেন উঠছে? তখন গ্রামের অন্য একজন তার কথা কেটে দিয়ে বলে, একজন পুরুষ আর একজন নারীর মধ্যকার সম্পর্ক ছাড়া বাকি সব সম্পর্ক নাজায়েজ হিসেবে গণ্য করা হয়, তাই সাওয়ারি আর ভাওয়ারের সম্পর্ক এই গ্রামের লোকেরা কোনোদিনও মেনে নেবে না। পঞ্চায়েত তখন কথা বলে, ভাওয়ার, তুমি সত্যিটা লুকিয়ে অনেক বড় অন্যায় করেছো, সেই সাথে তোমার বাবার সমতুল্য চাচার গায়ে হাত তুলেছো তুমি, এটা আরো বড় অন্যায়। ভাওয়ার তখন সবাইকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সেই কাজগুলো নিজের ইচ্ছায় করেনি, তার চাচা তাকে বাধ্য করেছে এই কাজগুলো করতে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। এরই মাঝে গ্রামের একটা ছেলে এসে ভাওয়ারকে টিটকারি দিয়ে বলে, মেয়ে মানুষ না পেয়ে হিজড়ার সাথে প্রেম করতে শুরু করলে। এই কথা শুনে ভাওয়ার রাগের মাথায় বলে বসে, আমি কোনো হিজড়াকে ভালোবাসি না। সেটা শুনে আবার সাওয়ারি খুব কষ্ট পায়। তখন সে ওই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। সে সবার সামনে স্বীকার করে যে ভাওয়ার ইচ্ছে করে কোনো কিছু করেনি। সে তো প্রথম দিনই সাওয়ারিকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। সাওয়ারি তাদের হাত পা ধরে সেখানে থেকে গেছে, আর পরবর্তীতে ভাওয়ার যা কিছু করেছে তা সবকিছু সাওয়ারির বুদ্ধিতেই করেছে। এই কথা শুনে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে তারা সাওয়ারিকে এই গ্রামে থাকতে দেবে না, আর ভাওয়ারকে যেহেতু সাওয়ারি ভুলিয়ে ভালিয়ে কাজগুলো করেছে, তাই সে পুরোপুরি দোষী নয়। সে কারণে পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে ভাওয়ার সবার সামনে তার চাচার পায়ে ধরে ক্ষমা চাইবে, আর এরপর থেকে সাওয়ারির সাথে আর তার কোনো সম্পর্ক থাকবে না। ভাওয়ার এই বিষয়গুলো মোটেও মেনে নিতে পারছিল না, কিন্তু তার করারও কিছু ছিল না। গ্রামের সবার কাছে তাকে মাথা নত করতেই হতো। তখন ভাওয়ার কান্নায় ভেঙে পড়ে। এরপর তার চাচা গিয়ে নিজের পাটা এগিয়ে দেয় তার দিকে। তাকে দেখে ভাওয়ারের ভীষণ ঘৃণা হচ্ছিল, কিন্তু তবুও সে সবার সামনে বাধ্য হয়ে তার চাচার পা ধরে ক্ষমা চায়, আর সাওয়ারি সেই মুহূর্তেই গ্রাম ছেড়ে চলে যায়। যখন সে গ্রামের বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করছিল, তখনই হঠাৎই একটা লোক চাদরে মুখ ঢেকে তার পাশে এসে বসে আর বলে, বুড়ো বয়স পর্যন্ত সাথে থাকবে তো? এটা শুনে সাওয়ারি চমকে ওঠে, কারণ সেটা ভাওয়ারের কণ্ঠ ছিল।
সাওয়ারি তখন মিথ্যা অভিমান দেখিয়ে বলে, কিন্তু তুমি তো সবার সামনে বললে যে তুমি কোনো হিজড়াকে ভালোবাসো না, তাহলে এখানে কেন এসেছো? তখন ভাওয়ার বলে, সত্যিই তো বলেছি, আমি কোনো হিজড়াকে ভালোবাসিনি, আমি তো তোমার ভেতরে থাকা সুন্দর মনটাকে ভালোবেসেছি। এই কথা শুনে সাওয়ারি ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। এমন সময় হঠাৎই সে দেখতে পায় সে যেই লোকটাকে ভাওয়ার মনে করেছিল সেটা ভাওয়ার নয়, বরং অন্য কেউ। অর্থাৎ সে এতক্ষণ ভাওয়ারকে কল্পনা করছিল। সেটা বুঝতে পেরেই তার মন আবারও খারাপ হয়ে যায়। এরপর তার পাশে সেই লোকটাও তাকে টিটকারি দিতে শুরু করে, তাকে আজে বাজে কথা শোনায়। এরই মাঝে বাস চলে আসলে সাওয়ারি গিয়ে দ্রুত বাসে উঠে পড়ে। বাসে ওঠার পর সে দেখে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, তাই সে হতাশ হয়ে নিচেই বসে পড়ে। তখন কন্ট্রাক্টর এসে তাকে বলতে থাকে, কি ব্যাপার, তুমি এখানে বসে আছো কেন? গিয়ে নিজের জায়গায় বসো। সেটা শুনে সাওয়ারি রাগে দুঃখে বলে উঠে, আমি হিজড়া, আমার মতো মানুষের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই। আর এই কথাটার মধ্য দিয়েই আজকের গল্পটা শেষ হয়ে যায়। সাওয়ারির এই শেষ কথাটা আমার মনের ভেতর একদম গেঁথে গেছে। আসলেই তো আমাদের সমাজে হিজড়াদের কোনোই জায়গা নেই, মূলত কোনো সম্মানের জায়গা নেই। কিন্তু কেন? তারাও তো মানুষ, তাদেরকেও তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে। আর তাদের মধ্যে যে ভিন্ন বৈশিষ্ট্যটা আছে সেটাও তো সৃষ্টিকর্তারই দান। এখানে তাদের কি দোষ? তাদেরকে কেন প্রত্যেক পদে পদে অপমান সহ্য করতে হয়? কেন তারা অন্য সবার মতো সভ্য সমাজে থাকতে পারে না? যদিও বা এখন তৃতীয় লিঙ্গের অধিকার নিয়ে অনেকেই সোচ্চার হয়েছে, কিন্তু আজও কোথাও না কোথাও তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাদের সমাজে অবহেলিত, অত্যাচারিত। এখানে হয়তো অনেকেই ভাওয়ারকে খারাপ মনে করতে পারে, কারণ সে সাওয়ারিকে সাপোর্ট করেনি। কিন্তু সত্যিটা হলো, সমাজে টিকে থাকতে গেলে আমাদেরকে এমন অনেক অন্যায় সহ্য করে নিতে হয়। আর এখানেই সমাজের সেই বাস্তব রূপটাই তুলে ধরা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি পারি না ওই মানুষগুলোর রং, রূপ, লিঙ্গের দিকে গুরুত্ব না দিয়ে মানুষ হিসেবে তাদেরকে সম্মান দিতে, মানুষ হিসেবে তাদেরকে ভালোবাসতে? চেষ্টা করলেই হয়তো পারি। তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই যেন সেই চেষ্টাটাই করি। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্প, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।